আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পূর্ব পাকিস্তান, বর্তমানে যেটি বাংলাদেশ, জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকে শুরু করে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান নির্বাচনে জয়লাভ করা বিএনপি সরকার, এই ছাত্র আন্দোলন পরিবর্তিত বাংলাদেশের একটি বিষয় আমরা ভারতীয়রা লক্ষ্য করছি যে বাংলাদেশিরা কখনো চিকেন নেক আলাদা করে দেওয়ার হুমকি দিচ্ছে, কখনো আবার কলকাতা দখল করে নেবে বলছে। এই কদিন আবার পশ্চিমবঙ্গের মুসলমানদের লক্ষ্য করে বলছে আমরা মুসলমানদের উপর অত্যাচার হতে দেব না, আমরা ভারতের মুসলমানদের পাশে আছি। আবার কখনো ভারতের নির্বাচিত মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে। ওভারঅল বাংলাদেশিরা যেটা বোঝাতে চাইছে যে ভারতের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, তাই মুসলিম হিসাবে ভারতের মুসলমানদের পাশে বাংলাদেশের মুসলমানরা আছে। ভাই বাংলাদেশি, আমাদের পক্ষ থেকে, ভারতের মুসলমানদের পক্ষ থেকে তোমাদের জন্য একটি ফ্রি মেসেজ আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে। তোমাদের যদি এতই মুসলিম দরদ উপচে পড়ে, তোমরা লেবাননে, ফিলিস্তিনে, ইয়েমেনে, সুদানে চলে যাও। ঢাকার রাস্তা জ্যাম না করে বরং ওই সমস্ত দেশে গিয়ে সশরীরে তাদেরকে সাহায্য করো। তাদের খুব বেশি সাহায্য প্রয়োজন, আমাদের থেকেও বেশি। এবং এর চেয়েও বড় কথা হচ্ছে, বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, তোমরা তাদেরকে কেন নাগরিকত্ব দিচ্ছ না? তারা তো মুসলমান, আর বাংলাদেশ তো একটা মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্রে যদি মুসলমান জিম্মি হয়ে থাকে, এটা তো বড় লজ্জাজনক। তোমরা আগে রোহিঙ্গা শরণার্থীদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দাও। পারবে? পারবে না। কারণ রোহিঙ্গা শরণার্থীদেরকে দেখিয়ে আন্তর্জাতিক বিশাল অনুদান যে পাচ্ছে বাংলাদেশ, সেটা তো বন্ধ হয়ে যাবে। আসলে তোমরা বাংলাদেশিরা শুধু একা নও, বর্তমানে মুসলমানদের লিডারশিপটাই এমন লুটে পুটে খাওয়া লিডারশিপ। আমাদের এখানেও আছে, ধর্মের নামে, ফেরকার নামে, সংগঠনের নামে, প্রতিষ্ঠানের নামে জাতিকে লুটে পুটে খাচ্ছে। যাই হোক, আমি যেটা বলছিলাম, বাংলাদেশিরা হচ্ছে মানব ইতিহাসে একটা বিরল জাতি। কেন বলছি ভালো করে শুনো। আজকে শুধু দুটি বিষয়ে বলব। নম্বর 1, পাকিস্তানের অপশাসনের হাত থেকে তোমাদেরকে স্বাধীন করতে ভারতের বড় অবদান ছিল। এটা তোমরা বাংলাদেশিরা নিশ্চয় জানো। 1971 সালের যুদ্ধে ভারত সামরিক, কূটনৈতিক ও মানবিক 3 দিক থেকেই তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাহায্য করেছে। পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানের ফলে প্রায় 1 কোটির মতো শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল। ভারত তাদের জন্য ক্যাম্প, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছিল। ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র ও লজিস্টিক সাহায্য করেছিল। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে সফর করে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছিলেন এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন। ডিসেম্বর 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে ভারতীয় বাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করে প্রায় 13 দিনের মধ্যে পাকিস্তানি বাহিনীকে ঢাকায় আত্মসমর্পণ করিয়েছিল। ভারতের কাছে তোমাদের চিরকৃতজ্ঞ থাকা কথা। তার পরিবর্তে তোমরা কোথায় গরু চুরি করছো, কোথায় লুকিয়ে ঢুকে পড়ছো, আর সোশ্যাল মিডিয়ায় আমাদের নির্বাচিত সরকারের বিরুদ্ধে আলতু ফালতু বকছো। নম্বর 2, এটা শোনার সাহস তোমাদের আছে বলে আমার সন্দেহ হয়। তোমাদের বিভাজনটা বড় বেমানান, কারণ পাকিস্তান তোমাদের উপর উর্দু চাপিয়ে দিচ্ছিল এবং বিভিন্ন সরকারি পদ থেকে বঞ্চিত করছিল, যেটা একটি অপরাধ। আলাদা হবার একটি উপযুক্ত কারণ কিনা আমি জানি না, তবু ধরে নিলাম। তাই বলে কি তোমরা পাকিস্তান তৈরির উদ্দেশ্যটাই ভুলে যাবে? পৃথিবীতে অনেক দেশ বিভক্ত হয়েছে, কিন্তু তারা কখনো তাদের মূল পরিচয় পরিত্যাগ করেনি। কোরিয়া 2টো, সুদান 2টো, ইয়েমেন 2টো, সাইপ্রাস 2টো, অনেক দেশ আছে, একটা থেকে 2টো হয়েছে, কিন্তু তারা সকলেই মূল নামটা ধরে রেখেছে। কিন্তু তোমরা তো দেশভাগের ওই আন্দোলনের শহীদদেরকেই অপমান করেছ। বাংলাদেশটা শুনলে মাঝে মাঝে মনে হয় যে তোমরা আমাদের থেকে বেশি সেকুলার। যাই হোক, নিজেদের চরকায় তেল দাও।
আমাদের এখানে এমনিতেই অখণ্ড ভারতের চিন্তাধারা চলছে, বুঝতে পারলে? যাই হোক, সোশ্যাল মিডিয়ায় ফালতু ভিডিও আপলোড করে আমাদের সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইদের কাছে সন্দেহের পাত্র বানাবেন না। এটি আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে উপকার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আসসালামু আলাইকুম।